ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন হলো একটা নিয়মিত অনুষ্ঠান আমরা এখানে করি এবং সেটারও একটা বিরতি পড়ে গেছে, সেই জন্য আবার আপনাদের সামনে আসা। আমরা বিভিন্ন চলমান ইস্যু নিয়ে খালেদ ভাইয়ের সাথে কথা বলি। আপনারা নিশ্চয়ই মিস করছিলেন অনেকেই তার সাথে কথোপকথন আমার, এবং অনেকেই জানিয়েছেন যে বিভিন্ন চলমান ইস্যু বা রানিং ইস্যু, বার্নিং ইস্যু এগুলো নিয়ে তারা আপনারা আলোচনা দেখতে চান। তো সেই জন্য আবার তার কাছে আসা। এর মধ্যে বেশ কয়েকটি ইস্যু পড়ে গেল। এর মধ্যে ঈদের ছুটি ছিল, ফরহাদ মজহার ইস্যু ছিল একটা, যেটা নিয়ে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সরগরম ছিল। একেবারে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি গৃহকর্মী নির্যাতন ইস্যুটা খুব ফেসবুকে উঠে আসছে খুব বড়সড়ভাবে। কয়েকদিন ধরে এটা নিয়ে কথাবার্তা চলছে। সেই জন্য আমরা আজকে আবারও খালেদ ভাইয়ের কাছে এসেছি যে এই প্রসঙ্গে তিনি কি ভাবছেন বা খবরগুলোর দিকে তিনি নজর রেখেছেন কিনা সেটা জানার জন্য। খালেদ ভাই, আমরা জানতে চাই যে গৃহকর্মীর যে ইস্যুটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এখন? আসলে প্রথম কথা হচ্ছে যে ইস্যুটা যখন সবার সামনে এবার এসছে, কয়েকদিন পর পরে বিষয়টা সামনে আসে। এবার এসছে হচ্ছে যে একটি ছোট বাচ্চাকে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা ছোট বাচ্চাকে খুব সাংঘাতিকভাবে অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে, তার চোখ ফুলে গেছে, তার পিঠে আঘাত পেয়েছে বা তার অন্যান্য শরীরে আঘাত রয়েছে বলে আমরা শুনেছি। তো সেই বাচ্চাটাকে আঘাত করেছে হচ্ছে একজন আর্মি অফিসারের পরিবার থেকে, আর্মি অফিসারও হতে পারেন, তার স্ত্রী, তাদের নামও আসছে। সেই সময়ে গৃহকর্মী নির্যাতনের বিষয়টি আরও সবার সামনে চলে আসছে। কিন্তু গৃহকর্মী নির্যাতনের ঘটনাটি এমন নয় যে এটি প্রথম ঘটলো, এটি একমাত্র ঘটলো। আমরা দেখছি যে গৃহকর্মী বা কাজের লোক, তাদেরকে নানাভাবে, আমি যদি বলি শারীরিক, মানসিক, নানাভাবে তাদেরকে আসলে নানা রকম নির্যাতন করা হয়। তাদের কাছে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য তাদের উপর আমরা নির্ভর করি, কিন্তু তারপরও তাদেরকে যেভাবে আমরা, তাদের প্রতি যে ব্যবহারটা আমরা করি, সেটা আমার কাছে সাংঘাতিক রকমের, আমি শুধু একটি ঘটনার উপর ভিত্তি করে বলছি না, সাংঘাতিক রকমের মানসিক এক ধরনের দীনতা মনে হয়। যেমন ধরেন, আমরা যে সম্বোধন তাদেরকে করি, ধরেন কাউকে আমরা বলি বুয়া, কাউকে ডাকি হচ্ছে ড্রাইভার, কাউকে ডাকি হচ্ছে উমুকের মা, তার নিজের যে একটি নাম আছে সেই নামটি আমরা স্বীকার করি না। আমরা, তারা যদি পাশে বসে, আমাদের পাশে বসে খায়, একাধিক নাটকে এরকম দেখানো হয়েছে, সেইটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি যে কাজের লোক আমাদের পাশে বসে খাচ্ছে। কিন্তু আসলে আমাদের এই অবস্থাটা থেকে একটু উত্তরণ ঘটানো দরকার। কেউ আমাদের বাসায় কাজ করা বা কেউ কোনো বাসায় কাজ করা মানে যেটি একটি ছোট কাজ, বড় কাজ বা আশরাফ আতরাফের যে ধারণা, সেই ধারণা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। কেউ কোনো অবস্থাতেই আমাকে বাসায় সাহায্য করতে পারে, অফিসে সাহায্য করতে পারে, আমি কাউকে অফিসে সাহায্য করতে পারি, তাই বলে কারো মর্যাদা আমার চেয়ে কম হয়ে যায় না। সে আমার পাশে এসে বসলে, সে আমার সাথে একসাথে খেলে তার মর্যাদা বা আমার মর্যাদা ক্ষুণ্ণ হয়, এটা আমার কখনো মনে হয় না। আমরা এটা কখনোই মনে রাখি না। আরও একটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন, আমরা আসলে কিন্তু মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে আমরা, বিশেষ করে আমরা মধ্যবিত্ত যারা হচ্ছে কি বড় অংশ এই পৃথিবীর, তারা কিন্তু খুবই অদ্ভুত আচরণ করি। যেমন আমরা খুব সহজেই একজন রিক্সাওয়ালাকে তুমি করে বলি, তুই করে বলি, বাসের ড্রাইভার কন্ট্রাক্টরকে তুই তুমি দিয়ে সম্বোধন শুরু করি, গালি ছাড়া কথাবার্তা বলি না। এগুলি দিয়ে আসলে আমরা যে কী প্রমাণ করতে চাই, আমি এটা অনেক সময় বুঝতে পারি না। যে মানে ব্যাপারটা কি, যে বাসের ড্রাইভার বা একজন কন্ট্রাক্টর বা যিনি আমার ঘরে আমাকে রুটি বানাতে সাহায্য করেন, যিনি আমার ঘরে আমার ঘর পরিষ্কার রাখতে সাহায্য করেন, তিনি কোনোভাবে কি আমার চেয়ে আসলে মর্যাদায় খাটো কিনা, এই ব্যাপারটা আমি বুঝতে পারি না। এবং এইটা কিন্তু যত দিন যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে। আমার কাছে মনে হয় যে প্রথম কথা, আমি মনে করি যে আমাদের নিজেদের কাজ, সামান্য রান্না বান্না, ঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া বা এসব কাজগুলি আমাদের নিজেদের করতে পারা উচিত। ভাগাভাগি করে পরিবারের সকল সদস্য করতে পারা উচিত। এইটা কোনো গর্বের কথা না যে আমার ছেলে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না, এটা কোনো গর্বের কথা না আমার মেয়ে জুতার ফিতা পর্যন্ত বাঁধতে পারে না। হ্যাঁ, অনেকেই তো এরকম কথা বলতে শোনা যায় যে আমার মেয়েটা পারে না, বা অনেকেই বলে কিন্তু যে আমি কখনো এই কাজটা করিনি বা আমি করতে পারি না, অভ্যস্ত না। আমি দেখেন, মা বলতেছে যে আমার ছেলে এক গ্লাস পানি কোনোদিন ঢেলে খায় নাই, মানে ও যদি অনেক ভালো রেজাল্ট করে, অনেকভাবে অনেক কিছু যোগ্য হয়, তাহলে তার জীবনের অনেকখানি শিক্ষাই বাকি। সে এক গ্লাস পানি ঢেলে খেতে পারবে না কেন? মানে এটা কি এমন জটিল? একটা মেয়ে কেন জুতার ফিতা বাঁধতে পারবে না? মানে এটা তো হইতে পারে না আসলে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রথম আমাদের যেটা বুঝতে হবে যে আমরা আসলে অবশ্যই, আমি কিন্তু যদি আমার ক্ষমতা থাকে, যদি আমার সামর্থ্য থাকে, যদি আমি তার জন্য একটি হিউম্যানলি পসিবল একটা আবাসনের ব্যবস্থা করতে পারি, খাদ্যের ব্যবস্থা করতে পারি, আমি অবশ্যই সাহায্য নিতে পারি। আমার মানুষ হিসেবে আমার যে কোনো কমফোর্ট এনশিওর করার অধিকার আছে। কিন্তু আমার কোনো মানুষকে আসলে অমর্যাদা করার কোনো অধিকার নাই।
আমার কোনো মানুষকে এটা বলার অধিকার নাই যে তুই মাটিতে থাকবি, আমার কোনো মানুষকে এটা বলার অধিকার নাই সবার খাওয়া শেষ হলে যদি কোনো তরকারি থাকে তুই সেটা খাবি, আমার এটা বলার কোনো অধিকার নাই যে তুই কোনোদিন সোফায় বসবি না। আমি মনে করি যে এইগুলি আসলেই ফৌজদারি অপরাধ এবং এইগুলি মানুষের জীবন থেকে, মন থেকে, মাথা থেকে এগুলি বাইর করতে হবে। এই জিনিসগুলো কি আমাদের মানে আমরা ইনহেরিট করেছে কিনা? মানে অবশ্যই ইনহেরিট করেছে, অবশ্যই ইনহেরিট করেছে। আমরা আমাদের যারা আমাদের পূর্বপুরুষরা ছিলেন তাদের অনেকের মধ্যে এই আচরণ দেখেছি, এই আচরণ নিয়ে তাদেরকে গর্ব করতে দেখেছি, এই আচরণ নিয়ে তারা নিজেদেরকে অনেক বড় সাহেব, নবাব, রাজা, বাদশাহ এগুলি ভেবেছেন। কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, তখন আমরা এক ধরনের, আমরা অনেক কিছু আমরা বুঝতাম না বা এক ধরনের বাস্তবতা ছিল আমাদের। সেই বাস্তবতা দেখেন, আমরা কিন্তু নিজেরা এর জন্য সবচেয়ে বেশি সাফারার। ধরেন আমার দাদা বা আমার দাদার বাবাই বা আমার নানার বাবাই কিন্তু, আমার নানার মাই কিন্তু আসলে হয়তো একটা এরকম পজিশনে ছিলেন যে তারা অন্য কারোর জন্য কাজ করেছেন। এটা হইতে পারে আমার ক্ষেত্রে, এটা হইতে পারে আমার মায়ের ক্ষেত্রে, এটা হইতে পারে আমার বাবার ক্ষেত্রে। আমরা কিভাবে সেগুলি ভুলে যাই যে আমরা কিন্তু টাকা পয়সাটা আর চেয়েও বড় ছিল যে আমরা কিন্তু চরম অমর্যাদার মধ্যে দিয়ে গিয়েছি, আমরাই গিয়েছি। আমরা কেমনি আরেকটা মানুষের অমর্যাদা করি? আপনি তাকে বেতন কত দিবেন সেটা আপনার নেগোসিয়েশনের উপর, তার নেগোসিয়েশন স্কিলের উপর, আপনার কতটা কাজ দরকার সেটা। কিন্তু আপনি তো তাকে এক মুহূর্তের জন্য অমর্যাদা করতে পারেন না। আপনার ড্রাইভার, আপনার কাজের বুয়া, আপনার দারোয়ান, আপনাকে যে সাহায্য করে তাকে আপনি কোনোভাবেই, আপনার কোনো অধিকার নেই আপনাকে তাকে অমর্যাদা। এইসব বিষয় কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণেই বলেন, এখন তো সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা বিভিন্ন রকমের চিত্র দেখতে পাই। যেমন কিছুদিন আগে আমি দেখলাম যে একটা পরিবার রিকশায় করে যাচ্ছে, তো পেছনে একটা মেয়ে, পেছনে রিকশার পেছনের অংশটাতে, যারা অনেক সময় আপনি দেখে থাকবেন যে কোনো পাড়ার মধ্যে দিয়ে গেলে দৌড়ে ছোট বাচ্চারা এসে যেরকম উঠে যায়, ওরকম একটা ছবি দেখলাম যে কাজের যে গৃহকর্মী যে ছিল তাকে হচ্ছে পেছনে ওরকম দাঁড় করে রাখা হয়েছে। আরেকটা ছবি খুবই পপুলার হিসেবেই দেখি আমি, যে একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেছে, সেখানে গৃহকর্মীকে সাথে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সে বাইরে দাঁড়িয়ে আছে আর হচ্ছে তারা ভেতরে খাচ্ছে। এটা মানে এগুলো আমার কাছে মনে হয় যে আমরা জিনিসগুলিকে আসলে অনেক প্রফেশনাল ভাবে দেখা উচিত। যিনি আমার ঘরে কাজ করতে আসছেন তিনি আসলে একটি প্রফেশনাল জায়গা থেকে তিনি আমাকে সাহায্য করতে আসছেন। আমি কিন্তু মনে করি যে আপনি রেস্টুরেন্টের কথাটা দিয়ে আসি, যে একটা বাচ্চাকে যদি একটা বাচ্চা 10 জন মানুষকে খাওয়ারে ডিস্টার্ব করার ক্ষেত্রে আমি যদি ওই ঘরে কাজ করতাম, আমি কিন্তু ভলান্টিয়ার করতাম যে ঠিক আছে আমি বাচ্চাটা রাখতেছি, ইউ এনজয় ইউর ডিনার, আমি তারপরে গিয়ে ডিনারে অংশগ্রহণ করবো। এটা আমি কিন্তু এই ভলান্টিয়ারটা করতাম যে একটা ফ্যামিলি পুরোপুরি আসছে, এটাতে আমি কোনো সমস্যা দেখি না। আমি দেখি যে এটার জন্য আমাকে বাড়তি তারা নজর করতেছে কিনা, বাড়তি তারা পে করতেছে কিনা, আমার জন্য তারা খাওয়াটা আলাদা করে রাখছে কিনা, আমি খাওয়াটা খাইতে পারতেছি কিনা, বা আমাকে সেই ব্যাপারটা, সেই প্রস্তাবনাটা সে কেন দেওয়া হচ্ছে। দেখেন আমি কিন্তু আমার যে কাজের, আমি কাজের মানুষটার কথা ভাইবা যদি আমি বলি যে আমাকে হয়তো বলা হয়েছে যে মাস গেলে আমি একটা বেতন পাবো, আমার যে টার্মস অফ রেফারেন্সে, সেই টার্মস অফ রেফারেন্সে তারা রেস্টুরেন্টে গিয়ে আমাকে খাওয়ানোর কথা না, আমি সেখানে খাওয়ানোর ব্যাপারে দাবিও করতে চাই না। কিন্তু তারা কি আমাকে এইভাবে বলবে? এইভাবে বলাটা আমার কাছে অন্যায় লাগে যে এই তুই খাইতে বসছিস কেন, তুই বাচ্চাটাকে রাখ। আমার কাছে মনে রাখতে হবে যারা ওকে নিয়োগ করতেছে কাজে, তারা ওর কাছে একটা ফেভার নিতেছে। ওরা যেহেতু সব পরিবারের একসাথে লোকজন যাতে খাওয়াটা এনজয় করতে পারে, ওই মেয়েটাকে বলা হয়েছে যে তুমি বাচ্চাটাকে রাখো। এটা রাখতে আমার এতে আপত্তি লাগে না যে ঠিক আছে ফ্যামিলি, এটা আমি যদি ধরেন আপনার ফ্যামিলির সঙ্গে যাই, তোমার ফ্যামিলির সঙ্গে যাই, তোমার ফ্যামিলির যদি একটা বাচ্চা থাকে এরকম, আমি কিন্তু নিজে থেকে এটা ভলান্টিয়ার করবো যে আমি বরং বাচ্চাটা রাখি, তোমরা ফ্যামিলি এটা একসাথে খাওয়াটা এনজয় করো, দেন আই উইল হ্যাভ মাই থিং। আমার মনে হয় সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হচ্ছে, অনেক আগের চেয়ে হবে। আরেকটা জিনিস কি, আমরা যদি একেবারে ভিন্ন একটা দিক থেকে দেখি যে এটা কোনো যৌক্তিক বিষয় হতে পারে যে যাকে নির্যাতন করছে সে বিরক্তির সীমা পার হয়ে যাচ্ছে, আসলে এরকম কিছু হয় মানুষ কখনো? আমার মনে হয় যে বিরক্তির সীমাটার প্রসঙ্গে ছাড়া আমি আরেকটা মানে এই কথাগুলি আমার না বললেই না, আমি এগুলি খুব খেয়াল করি যে ধরো তুমি আমি কাজ করি, আমাকে যদি আমাদের মালিকরা, আমাদের ইনভেস্টররা, আমাদের কর্তা ব্যক্তিরা বলে যে তোমাকে 7 দিন কাজ করতে হবে, 24 ঘন্টা কাজ করতে হবে, সেটা মানে আমরা এটা কিভাবে নিব? কিন্তু আমরা কিন্তু আমাদের কাজের মানুষদের প্রতি সেরকম ব্যবহারটা করি যেন তারা 24 ঘন্টা আমার কাজ করে দেবে, 7 দিন আমার কাজ করে দেবে, তার যেন কোনো ছুটির দিন নাই, সেই যেন কোনো সময় আসতে পারবে না, তার জন্য কোনো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হবে না, তার জন্য কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এটা কি হইতে পারে? আসলে আমরা খুবই অবাক হয়ে বলি যে আমার কাজের বুয়াটা এত ফাঁকি দেয় যে সপ্তাহে প্রায় 1-2 দিনই সে আসে না, প্রতি সপ্তাহে 1-2 দিন সে আসে না। তো প্রতি সপ্তাহে 1-2 দিন তাকে ছুটি দেওয়া হয় না কেন? আমি তো এই জিনিসটা বুঝতে পারি না।
মানে কেন সে আপনার বাসায় কাজ করে সে প্রতি সপ্তাহে 1-2 দিন ছুটি পাবে না? যদি সে ছুটি না পায়, তার এটার মধ্যে কি এরকম কথা আছে যে 6 সপ্তাহে সে এত ঘন্টা কাজ করবে, এত ঘন্টা কাজ করার ফলে সে এটা পাবে? এখন আপনি কেন এটা করতে পারতেছেন? আপনি এটা করতে পারতেছেন অনলি বিকজ বাংলাদেশে অনেক মানুষ অ্যাভেলেবেল আছে। গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার আগে আরো অনেক বেশি মানুষ অ্যাভেলেবেল ছিল। এখন যত অ্যাভেলেবিলিটি কমবে তত আপনি এগুলি ফেস করবেন। 2 দিন পরে প্রতি সপ্তাহে 2 দিন আসবে না। আপনি যেহেতু এগুলি প্রফেশনালি হ্যান্ডেল করেন না, তার সাথে আপনি কথা বলেন না, আপনি নিজে যেটা আপনার নিজের চাকরিতে চান সেইটা আপনি কোনোদিন তারে দেন না। এটা কিরকম স্বভাব আপনার? আপনি আমার এটা বলেন। মানে এই জায়গাটাতে একটা মানসিক একটা বিষয় ওভারকাম করার বিষয় আছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই মনে হয় এই ট্রেডিশনটা কারণ এখানে বাংলাদেশের লোক বেশি, তুমি অ্যাভেলেবেল লোক বেশি পাইটা করো। আর তুমি বিরক্তির কথা বলতেছিলে, সেই প্রসঙ্গে আমি একটা বলতে চাই যে মূল ঘটনা আমরা ফেসবুকে বা অন্যান্য সামাজিক গণমাধ্যমে যেটা পড়ছি সে হচ্ছে ডিমটা সে ভালো করে পোজ করতে পারে না। সকালবেলা ডিম পোজ ভালো মতো না হলে আমার মেজাজ খারাপ হতে পারে, আমি উষ্মা প্রকাশ করতে পারি। সেটা আমি আমার মায়ের সঙ্গে করতে পারি, সেটা আমার স্ত্রীর সঙ্গে করতে পারি, সেটা আমার কন্যার সঙ্গে করতে পারি, আমার বোনের সঙ্গে করতে পারি। কিন্তু যে লোকটা আমাকে সাহায্য করতে আসছে তার সাথে আমার খারাপ ব্যবহার করা, আমি আবারও বলি, তার সাথে আমার খারাপ ব্যবহার করার কোনো অধিকার নাই। সে যদি ডিম পোচ করতে না পারে, তাকে লাগাতার ভাবে, এটা যদি তার ট্রেন্ড হয়, তাকে আমি ডিম পোচ করতে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারি। আমি তাকে বলতে পারি যে তোমার সাথে আমার সাথে কোনো কাজ নাই, আমি আরেকটা লোকের। কিন্তু আমি তাকে মারবো, মানে আমার বিরক্তিটা ওই পর্যায়ে কেন যাবে? আমি বিরক্ত হব, সেটা ঠিক আছে। আমি তো ভাই, তোমরা দেখো যে আমি তো অফিসেও একটা কাজ ঠিক মতো না হলে একটা বিরক্ত হই। কিন্তু আমার বিরক্তিটা কি কখনো এই পর্যায়ে যাবে যে আমি তোমার সাথে মারামারি করবো, আমি তোমার কোনোভাবে অমর্যাদা করবো? এই পর্যায়ে যাবে? এখন মর্যাদা অমর্যাদার প্রশ্নে আমাদের কিছু সামাজিক বা পারিবারিক চুক্তি আছে। আমরা স্বামী স্ত্রী অনেক সময় পরস্পরের সাথে বিভিন্ন রকম যুদ্ধে লিপ্ত হই। পিতা পুত্রের সাথে অনেক সময় অনেক যুদ্ধ দেখা যায়। মায়ের সাথে ছেলে এমন অনেক আচরণ করে যেটা অন্য মানুষের সঙ্গে করলে এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। কিন্তু সেইটা তো হচ্ছে আমার সম্পর্কের ব্যাপার। কাজের মেয়ের সাথে কি আমার সেই সম্পর্ক যে আমি ওকে মারবো বা ধমক দিব বা অমর্যাদা করব? আমার মা হয়তো আমি একটা কাজ ঠিক মতো না করলে আমার কানে ধরে একটা চটকানা দিতে পারে, কিন্তু আমি কি পারি একটা এরকম করতে? আমার কাছে মনে হয় যে, যেমন আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, যে ধরেন আমাদের গ্রামে যখন আমরা কৃষক ফ্যামিলির মানুষ, তো অনেক কাজের মানুষ পাওয়া যেত, তারা একেবারে এসে থেকেই যেত, তারপর তাদের বিয়ে দেওয়া হতো, তারপর তাদের সাথে যোগাযোগটা হতো, তারপর আবার জমিতে যারা কাজ করে পুরুষ মানুষ, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হতো। সাম্প্রতিক সময়ে আমি দেখছি যে আমাদের গ্রামে একেবারে কাজের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, বা গৃহকর্মী বা পুরুষ হিসেবে যারা কাজ করে, মাঠে কাজ করে, কৃষি জমিতে কাজ করে, তারা কি এখন হচ্ছে ঢাকায় এসে হয়তো রিক্সা চালাচ্ছে অথবা গার্মেন্টসে কাজ করছে। এবং ঢাকাতেও যে আপনার গৃহকর্মীর যে পর্যায়ের ক্রাইসিস, এক ধরনের ট্রানজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার কাছে মনে হয় যে 2-4-10 বছর পরে মানুষের আসলে নিজের কাজগুলো, ছোট ছোট কাজগুলো আসলে নিজেরই শিখে নিতে হবে, কারণ আমাদের সোশ্যাল এবং মানে অর্থনৈতিক ব্যাপার অবশ্যই আমাদের এই আধুনিকতার মধ্যে দিয়ে যেতে হবে যে আমার কাজ আমি করব, আর আমি যদি সেই পরিমাণ রোজগার করি যে আমার কাজে সাহায্য করার জন্য আমি একজন লোককে নিয়োগ দিতে পারি, তার সাথে আমার পুরোপুরি প্রফেশনাল। যেমন আমাকেও কিন্তু যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ আমাকে একটা নির্দিষ্ট জায়গায় চাকরি দিয়ে রাখছে, এই চাকরির সঙ্গে আমার গৃহকর্মীর চাকরিরও কিন্তু আসলে বড় তফাৎ থাকতে পারা উচিত না। এই চাকরির মধ্যে তারা যেহেতু জানে যে এই কাজটা আমি করে উঠতে পারবো না, আমি অনেক বড় হয়ে গেছি, তাদের অন্যান্য অনেক কাজ আছে, অনেক লাভজনক কাজ আছে, তারা আমাকে এটার জন্য নিয়োগ দিয়েছে। আমাকে নিয়োগ দেওয়ার সময় তারা আমার সাথে একটা চুক্তি করছে, এটা পেপার আছে, আমার কয়দিন ছুটি করবো, কত বেতন দিবে কি। সবচেয়ে বড় কথা, আমি কখনো ফিল করি না যে, আমি চাকরি করেও ফিল করি না আমি চাকর। এর কারণটা কি? কারণ হচ্ছে যে ও আমাকে অমর্যাদা করে না। যখনই অমর্যাদা করবে তখন আমিও কাজ করবো না, তুমিও কাজ করবে না। তাহলে আমি কেন অমর্যাদা করবো? হচ্ছে যে আমার কাছে যে লোকটা কাজ করবে সেই কথা আমি কাজ করাইতে পারি বা না করাতে পারি, সেটা হিসাব। আরও একটা জিনিস আমরা মনে রাখি না, তুমি খুব খেয়াল করলে দেখবে আমার নানা বাড়ি দাদা বাড়ি দুটো বাড়িতে আমি অন্তত 10টা 20টা 15টা উদাহরণ দেখাতে পারি যে এক জেনারেশন আগেও যারা অন্য মানুষের বাসায় কাজ করতো, তারা এখন তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তারা ইচ্ছা করলে এখন আমাকে তাদের প্রতিষ্ঠানে কাজ দিতে পারে। তো সেইটা কিন্তু কোনো একটা চিরস্থায়ী বন্দোবস্ত না। তুমি আজকে একটা ভালো অবস্থানে আসো বলেই আরেকটা মানুষের তুমি অমর্যাদা করবা, এটার কোনো অধিকার তোমার আসলে নাই। শওকত ওসমানের একটা বিখ্যাত গল্প আছে থুতু। সেই থুতু গল্পের মধ্যে সেই বাবুর্চির কোনো কারণে মেজাজ খারাপ হয়েছে, হচ্ছে তার ইয়ার উপরে সে কিন্তু খাবারের সঙ্গে থুতু মিশায়। তোমার তো এই রিস্কটাও তো তোমার নিতে হবে যে যার কাছে তুমি তোমার সন্তানকে রাখছো, যার কাছে তুমি তোমার অসুস্থ বা বৃদ্ধ বা যার কেয়ার দরকার আছে সেরকম একটা পিতা মাতাকে রাখছো, তার প্রতি তুমি খারাপ ব্যবহার করবা, এই রিস্ক বোকা ছাড়া কেউ নেয় না। যে তোমার রান্না করতেছে, যে তোমার রান্না করতেছে, যে তোমার ঘর খেয়াল করে রাখতেছে, তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে, এটা কত ঝুঁকিপূর্ণ। আমি মোরালিটির কথা বাদ দিলাম, মোরালের কথা তুমি বাদ দাও, এক একজন মানুষ এক, কিন্তু এটা একটা বোকামি না, এটা একটা ঝুঁকি না। তুমি
মানে এটা কেমনি করো তুমি? ইউ কান্ট ডু দিস। মানে এইটা আমি সবাইকে বলি যে ভাই তোমরা যদি একটু চালাক চতুর হও, দেখো তোমার আমার মালিক যে আমাদের সাথে খারাপ ব্যবহার করে না, কারণ তার ঝুঁকি আছে। আমরা মানুষ, তোমারও বুঝতে হবে যে তুমি মানুষ হয়ে যতটুকু তোমার হাত পাও বুদ্ধি শুদ্ধি আসে একই রকম না হলেও অন্যরকম বুদ্ধিশুদ্ধি কোনো কোনো ক্ষেত্রে তোমার চেয়ে বেশি কম বুদ্ধিশুদ্ধি কিন্তু যারা তুমি কাজে এটাকে অতি নির্ভরশীলতার যে সংস্কৃতি সেই কারণে মনে হয় এরকম হচ্ছে। কারণ আমার কাছে মনে হয় ধরেন একটা ডিম পোস্ট ঠিক মতো করতে পারেনি, তার মানে আপনি পারেন না, আপনি ওই শিশুটার উপরে এত বেশি নির্ভরশীল যে হচ্ছে যে ডিম পোস্ট করার জন্য একদিকে আসে হচ্ছে যে অতি নির্ভরশীলতা, আরেক দিকে আসে হচ্ছে যে আমাদের এক ধরনের পরাজয়জনিত কারণে হীনমন্যতা। আমরা সবকিছুতে নিজেদের পরাজিত মনে করি। আমাদের মাথার মধ্যে থাকে হচ্ছে আমরা একটা বিশাল নায়কের মতো, আমাদের মাথার মধ্যে থাকে আমরা অনেক দানবীর, আমাদের মাথার মধ্যে থাকে আমরা অনেক কিছু করতেছি, আসলে কোনো কিছু আমরা করে উঠতে পারি না। বিভিন্ন পরাজয়ের জন্য যে হীনমন্যতা, আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে না পারার কারণে, নিজেকে ওভার এস্টিমেট করার কারণে যে হীনমন্যতা, সেই হীনমন্যতার চাপ গিয়ে দুর্বলের উপর গিয়ে পড়ে। এবং সেই দুর্বল এতই দুর্বল, সে একটা কাজ করার জন্য 11 বছর 12 বছর 10 বছর 15 বছর 18 বছরের একটা মেয়ে বা ছেলে আপনার এখানে কাজ করতেছে, আপনি তাকে মারতেছেন, ধরতেছেন, গালাগালি করতেছেন, বাজে কথা বলতেছেন, তারে দিয়ে আপনি মানে এটা তো আসলে হইতে পারে না। আপনি মানে এইটা আপনি কিছুতেই করতে পারেন না। আচ্ছা গালিব ভাই, এটাকে কি মানে আমি জাস্ট অনেকগুলো বিষয়কে বিভিন্ন দিক থেকে দেখতে চাচ্ছি, এটাকে কি দুই একটা ঘটনা যখন এরকম ঘটছে তখন এটাকে কি খুব ওভার এক্সাইটমেন্ট বা অতি উত্তেজনার মুহূর্তে কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এরকম হিসেবেও কেউ ব্যাখ্যা দিতে পারে? আমার কাছে মনে হয় যে ব্যাখ্যা তুমি যাই দেও, আমার কাছে মনে হয় যে এটা আমাদের সার্বিক মানসিকতার প্রতিচ্ছবি। মানুষ যাই বলুক না কেন, আমরা 90% মধ্যবিত্ত আমাদের কাজের লোকটাকে আমাদের ডাইনিং টেবিলে নিয়ে বসে খাই না। 90% মধ্যবিত্ত কাজের লোকটাকে তার নামের অধিকার দেই না, তাকে তার নাম ধরে ডাকি না। আমরা 90% লোকটা আমাদের সাহায্য কর্মীদেরকে একটা কথা ধমক ছাড়া বলি না। আমাদের 90% লোক কাজের লোকটা যদি খুব একটু স্টাইলিশ হয়, নিয়মিত গোসল করে, শ্যাম্পু করে, তাকে নিয়ে হাসাহাসি করি। তো এইটার জন্য আমি মনে করি এইটা পরিবর্তন হওয়া দরকার। এটা পরিবর্তন হতে হলে তো নিজের কাজ নিজে করা শুরু করতে হবে। না তুমি, আমি কাজের লোকের বিপক্ষে না কিন্তু পলাশ, আমার জায়গাটা কাজের লোক আমার সামর্থ্য থাকলে আমি রাখবো, কিন্তু তাকে তুমি, সে তোমার কাজের লোক হোক, সে তোমার অধীনস্থ হোক, সে তোমার যাই হোক, সে তোমার উপর নির্ভরশীল, তুমি তার মানবিক মর্যাদার হানি করতে পারো না। আমি নিজের কাজ নিজে করার কথা কেন বলছি, ধরেন যে আজকে আমার কাজের বা গৃহকর্মীর আসলো না, তো আমি তাকে অনেক বকাঝকা করছি বা আপনি করছেন, বা ধরেন অনেক রাগ হলো, রাগ হয়ে আমি তার জন্য কাজটা রেখে দিলাম। আমি যদি ওই কাজটা নিজে করতে পারতাম আমি কি তার জন্য রাখতাম? এক্স্যাক্টলি, তুমি নিজে করতে পারলে তো সেটা মানে কাজের লোকের যেখানে একদিন আসলো না, আমি ঠিক আছে আমি এগিয়ে নিলাম। কাজের লোকের যেখানে দরকার নাই বা কাজের লোক, হ্যাঁ ঠিক আছে, আমি ওই জায়গাটায় বলতে চাই যে তুমি তো নিজের কাজ করতে পারলে তোমার কাজের লোকের কোনো অস্তিত্ব নেই সেটা, কিন্তু ধরো কাজের লোক তুমি রাখলা, একদিন আসতে পারলো না, তোমাকে তোমার নিজের প্রশ্ন করতে হবে তুমি কি তারে চাকরির শর্ত তারে ওইভাবে তার সাথে কথা বলছো কিনা, যে তুমি 7 দিন কাজ করলে 2 দিন ছুটি পাবা, অথবা তুমি লাগাতার আমার এখানে 2 মাস কাজ করে যাবা, তারপরে তুমি 10 দিন ছুটি পাবা, যেটা তুমি আসলে তার প্রতি ন্যায় বিচার করছো না। সবচেয়ে বড় কথা আমি যেটা বলি, কাজের লোক তুমি রাখো না রাখো, কাজের লোক ছাড়াও তো অনেক নিম্ন বর্গের মানুষের সঙ্গে আমাদের রাস্তাঘাটে দেখা হবে। এই ধরো আমাদের রিক্সাওয়ালার সঙ্গে দেখা হবে, আমাদের একটা বাসের কন্ডাক্টরের সঙ্গে দেখা হবে, রাস্তা দিয়ে তুমি যদি হাইটা যাও অন্য একটা মানুষের সঙ্গে তোমার দেখা হবে, তার সাথে তুমি মর্যাদার হানি তাকে তুমি করতে পারো না। আমার পয়েন্ট হচ্ছে এইটা, মর্যাদার হানি করাটা কি জানো, এটা তোমার নিজের জন্য বিপদ করা। তুমি মনে করছো তুমি বিরাট সাহেব, তুমি তারে অমর্যাদা করলা। আমি স্বগত ওসমানের থুতু গল্পটার কথা মনে করতে চাই এবং বলে দিতে চাই, এটা আপনাদের নিজেদের কবর খোঁড়া। আপনি যদি একটা মানুষকে তার মর্যাদার হানি করেন, এইটা তুমি করতে পারো। তুমি একটা মানুষের চাকরি থেকে বরখাস্ত করতে পারো, তুমি একটা মানুষকে তাকে বেতন বাড়াই দিতে পারো, কমাই দিতে পারো, সেইটা হচ্ছে তার পোষাইলে সে করবে, না হলে করবে না। কিন্তু তুমি একটা মানুষকে কইতে পারো না যে তুমি কান্দের উঠবোস করো, তুমি একটা মানুষকে কইতে পারো না যে আমি তোমাকে শারীরিকভাবে আঘাত করবো, তুমি একটা মানুষকে ভার্বাল অ্যাবিউজ করতে পারো না। ভার্বাল অ্যাবিউজ তুমি কখনোই কোনো অবস্থাতে করতে পারো না, আর তো গায়ে হাত দেওয়া তো দূরে আসে। এইটা যখন তুমি করো বা এইটা যখন তোমার মনেও থাকে, এইটা হচ্ছে ডেঞ্জারাস আমার বিবেচনায়। এইটা তোমার পরিত্যাজ্য, এটা তোমার। যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বলেছি, আজকে অনেক বৃষ্টির দিন, আপনি পাঞ্জাবি পরে আসছেন এবং মেঘের কালার, বিশেষ কোনো কারণ আছে? না বৃষ্টির দিনের সঙ্গে আসলে পাঞ্জাবি পরার কোনো রকম কোনো সম্পর্ক নাই। পাঞ্জাবি আসলে আমি পরতে চাই না, কিন্তু পাঞ্জাবি হচ্ছে যে একটা কমফোর্টেবল অফিসিয়াল ড্রেস, যেটাতে পরলে মানে আমি ধরো তোমার মতো একটা টি শার্ট যখন তোমার বয়স ছিল তখন পর্যন্ত এটা খুব সহজে পরতে পারতাম, কিন্তু অফিসে পরার জন্য তো কিছু পোশাক লাগে। পাঞ্জাবিটা হচ্ছে কমফোর্টেবল
মানে অফিসিয়াল ড্রেস বলে আমার কাছে মনে হয়। আর একটা ব্যাপার হচ্ছে বৃষ্টির দিনে আমার কোনো কিছু করতে একটু আলসি লাগে সবকিছু, একটা ঠিক মতো ড্রেস ড্রেস করা এগুলো এটা ঝামেলা। আমি আপনার বিপরীত একেবারে, আমার পাঞ্জাবি পরতে খুব ভালো লাগে এবং আমি খুব প্ল্যান করি যে পাঞ্জাবি পরবো। এই যে প্ল্যান যে করি যে এরকম একটা এনভায়রনমেন্ট হলে পাঞ্জাবি পরবো, তো সেই দিনটা আমি আর খুঁজে পাই না, এই জন্য পাঞ্জাবি পরা হয় না। দেখা যাচ্ছে একই জিনিস বারবার পড়ছে আর ওগুলো জমে যাচ্ছে। যাই হোক, আমরা আজকের মতো আলোচনা শেষ করতে চাই। এই প্রসঙ্গে একটা কথা মনে এলো যে বাংলাদেশ থেকে অনেক গৃহকর্মী যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং সেখানে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে তাদের উপর নির্যাতন এবং তাদের বিভিন্ন অধিকারের যে অপব্যবহার সেগুলো করার কারণে আমরা কিন্তু খুবই সোচ্চার হয়ে থাকি। আমরা যদি এটাও মনে রাখি যে আমাদের দেশ থেকে গিয়ে যারা এরকম পরিস্থিতির শিকার হচ্ছে তাদের কারণে আমাদের একেবারে খুব কষ্ট হয় এবং খারাপ লাগে, এই জিনিসটাও আমরা কখনো অনেকেই মনে করি যে গৃহকর্মী বিদেশে পাঠানো উচিত নয়। সেই গৃহকর্মী যখন আপনার ঘরে আমার ঘরে থাকছে তখন আমাদের ওই দিকটাও মাথায় রাখা উচিত যে আমরাও যেন তাদের সাথে সেই রকম মানবিক আচরণ করি, আমরাও যেন মানুষ হিসেবে তাদেরকে মূল্যায়ন করি। প্রয়োজন হলে তাদেরকে কাজে না রাখবো, কিন্তু তাদের সাথে খালেদ ভাই যেভাবে বললেন যে তাদের সাথে আগেই হয়তো কথা বলে নেওয়া যেতে পারে যে সপ্তাহের একদিন বা 2 দিন সে কাজ করবে কি করবে না, ওই দিন না আসলে আমি যেন আমার নিজের কাজটা করতে পারি। কারণ আজকে আমরা যেটা করছি আমার কাছে মনে হয় আজ থেকে 10 বছর বা 15 বছরের মধ্যে কিন্তু বয়স আমাদের 10 বছর পরে গিয়ে যদি আমরা কোনো কাজের লোক না পাই, আমাদের যদি এখনকার কাজের অভ্যাসও না থাকে, তাহলে আমরা খুব ভয়াবহ বিপদের দিকেই আসলে এগিয়ে যাচ্ছি। কারণ এটা এই পরিবর্তন, এই বদলে যাওয়াটা আসলে থেমে থাকবে না, সময় এবং আমাদেরকে আসলে সবসময় আধুনিকতার দিকেই নিয়ে যাবে। এখন একটা আধুনিক অবস্থায় আছে আমরা, আরও 2 বছর পরে 5 বছর পর তখন একটা আধুনিক অবস্থায় থাকবো, এগুলো বদলে যাবে। সবাই ভালো থাকবেন। আশা করি এরপরে যে কোনো সাম্প্রতিক ইস্যু নিয়ে আবার খালেদ ভাইয়ের কাছে আসবো, আবার আমরা আলোচনা করবো। ধন্যবাদ সবাই।